মিঠুন চক্রবর্তী ওই টোনটা জানে বলতে। এটা অন্য কোনো হিরো বললে তুই হাসবি শুনে। এটা মিঠুন চক্রবর্তীর অনেকটা ক্রেডিট, কারণ মিঠুন চক্রবর্তী তো রকে বড় হয়েছে, তো ওই টোনটা জানে কিভাবে বলতে হবে, ওই যে রকের যে স্ল্যাং গুলো আছে। কলকাতার রকে বড় হওয়া ছেলে। নালে একটা লোক বলছে যে জল ঢোড়াও না বালি বোরাও না জাত গোক র্যাক ছো বলে লোকে হাসতালি দিচ্ছে, না হয়েছে অন্য কেউ হলে লোকে হাসতো। 2 দিন আগে আমি ইউটিউবেই এসকে মুভিজের ওই ছোট ছোট ক্লিপিং গুলো থাকে না, 15 মিনিট 9 মিনিট যুদ্ধ সিনেমার ক্লিপিং দেখছিলাম, যেখানে ওই মিঠুন ওই যে ভাইটা ছিল মন্ত্রীর, যে ভাইটা রজতা পদার্থ, সেই মেয়েটাকে রেপ করে সেই ইয়েতে চলে আসবে, যখন বলবে যে পুলিশের গায়ে, হ্যাঁ বলছে কি তোর মিঠুন চক্রবর্তীকে বল না তোর গায়ের যতগুলো তাড়া ফাড়া আছে আমি জুতোতে পড়বো, জুতোতে বাঁধবো, তোকে ল্যাংটো করে তোকে বাড়ি অব্দি টানতে টানতে নিয়ে যাবো। তারপরে কি ডায়লগ ভাব, তোর গায়ে যে তারা আছে যেগুলো জুতোতে মানে মিঠুন চক্রবর্তী ওই সময় বলছে না, বলছে আমারও ডবল সোল আছে, মারবো দাঁতগুলো খসে খসে পড়ে যাবে। মানে আলাদাই ডায়লগ লিখতো সবাই খিল্লি করে, এনকে সলিলকে নিয়ে খিল্লি করে, কিন্তু এনকে সলিল ওই টাইপের কিছু ডায়লগও লিখে। এনকে সলিল ভাই ডায়লগ খুব ভালো লেগে, বা স্ক্রিপ্ট রাইটার হিসেবে একটা লাইন ভাই অরিজিনাল লিখে দি করেছি। সাকিব খানের যে ওই পোস্টারটা এসেছিল না, বরবাদের যে পোস্টারটা, গাড়ির উপরে বসে আছে, ওই পোস্টারটা না যখন মুখ থেকে নামলো খুব ভাল লাগছিল দেখতে, যখন আস্তে আস্তে ওটা মানে ইয়েটা হচ্ছে, ছবিটা পেছনে যাচ্ছে, পুরো লুকটা আসছে, খুব ভাল লাগলো। পায়ের জুতোটা দেখে হেসে ফেলেছি। একটা হিরো তার পায়ে এত বড় হিলের জুতো, ভাই তুই দেখবি পোস্টারটা, কেউ চালিয়ে দেখে নে। আমি বলছি মচ মচ করে আওয়াজ হতো, তো ওই চিনাবাদাম, তারপরে কটকটি, এগুলো, তারপর দিলখুশ, এগুলো ভাই ছিল। নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলার্স চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তা আজকে আমার এই নতুন পডকাস্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই, এবং তার সাথে সাথে আমাদের যে মুভি রিভিউ কমিউনিটি আছে তার মধ্যে 3 জন যারা মুভি রিভিউ করে তাদেরকে এখানটা ইনভাইট করা হয়েছে। তারা আছে লোকে কি ভাববে থেকে হচ্ছে প্রত্যয় আছে, এবং মুভি ভাব দেবজ্যোতি থেকে দেবদা আছে, এবং অন্যদিকে ইটস রিভিউ টাইমের থেকে কিন্তু শুভমও আছে। তা প্রত্যেককেই আমার চ্যানেলে স্বাগত জানাই। তা আজকে মূলত যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আজকে ক্রিসমাস উইকেন্ডে 2025 ক্রিসমাস উইকেন্ডে 4-5টা সিনেমা মুক্তি পেতে চলেছে। সম্ভবত 4টে সিনেমা এখনো পর্যন্ত মুক্তি পেতে চলেছে যতটা সম্ভব জানি। একটা হচ্ছে উইন্ডোজের সিনেমা বা ভানুপ্রিয়া ভূতের হোটেল, এসবিএফ এর কাকাবাবুর সিনেমাটা আসছে বিজয়গড়ের ভিড়ে, এবং অন্যদিকে হচ্ছে অনিক দত্তের সিনেমা যত কাণ্ড কলকাতাতেই, সেই সিনেমাটাও আসছে। আর অন্যদিকে দেবের প্রোডাকশন হাউসে কিন্তু প্রজাপতি 2 আসছে। তাই এই সিনেমাগুলোকে নিয়ে তোমাদের কি মতামত আছে যদি তোমরা ছোট্ট করে যদি আলোচনা করো। তা প্রথমে প্রত্যয়ের কাছে যাই। প্রত্যয়, তোমার কি বক্তব্য আছে এই বিষয়টা নিয়ে? এগুলো পুজোয় আসছে তাই তো? না না, এটা ক্রিসমাস এখনো দেরি আছে। তা সেদিক থেকে দেখতে গেলে বড় প্রোডাকশন হাউসের সিনেমা সেই দিকেই লোকের পাখির নজর থাকবে, কেননা প্রত্যেক বছর পুজো হোক বা ক্রিসমাসে যেই বড় বড় ব্যানারের কাজ আছে সেইগুলোই লোকে দেখতে যায়। আর বাকি যেই সমস্ত সিনেমার কথা বললি ওইগুলোর ফ্র্যাঞ্চাইজ ভ্যালু কতটা, কেননা কাকা বাবু এর আগে যেটা ইয়ে করেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেটা যতদূর মনে হয় মিশর কিছু একটা ছিল সম্ভব, আমার নামটা এখন মনে পড়ছে না। মিশর রহস্য যখন এসছে তখন ভাই প্রথমটা ছিল, মিশর রহস্য যখন এসছে আমি তখন স্কুলে পড়ি। কাকাবাবুর ওই যে আফ্রিকার ব্লগ যেটা, তাই তো? ওই লাস্টের ওইটা আমার আর দেখা হয়নি। তাহলে উইন্ডোজের কাজ লোকে দেখতে যাবে। আচ্ছা, বুমবাদার ফ্যান এবং সৃজিতদার ফ্যান যারা, এই ছেলেটাকে কিন্তু চিনে রাখুন, ঠিক আছে? এবং সুনীল গাঙ্গুলির ফ্যান যারা, এই ছেলেটিকে কিন্তু চিনে রাখুন। এই কিন্তু কাকাবাবু দুটো পার্ট দেখেনি। মিশর রহস্য আমি যখন স্কুলে পড়ি তখন সেটা নিয়ে বসে আছে, এইসব চিনে রাখুন। না তখন অ্যাকচুয়ালি আমার তখন তো অত বেশি দেখতামও না, তখন সেরকম দেখার সময়ও ছিল না। তাই কাকাবাবুর পড়তে আছে 2022-এ। আমি সরস্বতী পুজোর দিন দেখতে গেছিলাম, আসলে ছুটিয়েছিলাম, তার সাথে দেখতে গেছিলাম। না না, তখন এত চর্চা রাখতাম না তো, এখন এই কাজের সাথে যুক্ত হয়েছি বলে তাই এই জন্য এখন এইগুলো মানে দেখতে হবে এরকম একটা বিষয়। তা আগে সেরকম ভাবে কিন্তু দেখা হতো না। তা ওটাই যেটা বললাম, যে যেগুলো বড় প্রোডাকশন হাউসের সিনেমা সেইগুলোই মানুষ দেখবে। আর কিছু কিছু সিনেমা ওই যেরকম চালচিত্রের মতো সিনেমা
বা রিসেন্ট টাইমে যে সিনেমাগুলো ওয়ার্ড অফ মাউথের দরুন মানুষ আরো বেশি করে দেখতে গেছে, তা যদি কন্টেন্ট ভালো হয়, যদি মানুষ পছন্দ করে, আর আমরা সিনেমা দেখে আসার পর আমাদের রিভিউ দেখে অনেকেই তো সিনেমা দেখতে যায়, দেখা যাক, যদি ভালো হয় তো অবশ্যই দেখতে যাবে। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই ওই বড় ব্যানারের দুটো সিনেমার মধ্যেই থাকবে, বাকিগুলো সেরকম ভাবে কতটা শো সংখ্যা পাবে, না, তাদেরকে অনেকটা দেবের কিন্তু প্রজাপতি 2 ও কিন্তু আছে, দেবের প্রজাপতি 2 ও কিন্তু আছে হ্যাঁ, প্রজাপতি ওই টাইমে। 2 তো থাকবেই, কেননা প্রজাপতি 2 এ যেখানে মিঠুন চক্রবর্তীর মতো একটা নাম রয়েছে, দেব রয়েছে, ঠিক আছে, সুতরাং ওটার তো একটা আলাদা ভ্যালু থাকবেই। দেখা যাক কি হয়। এবার শুভম, তোমার কি বক্তব্য আছে এই বিষয়ে? আচ্ছা, প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে, আমার এখানে মাইক বাজছে খুব জোরে, তো সাউন্ডের একটু সমস্যা হতে পারে। যাই হোক, যতটা জোরে বলার আমি মানে চেষ্টা করছি। এবার তিনটে বড় যে সিনেমা আসছে, উইন্ডোজের থেকে উইন্ডোজের একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে, এবং যা ট্র্যাক রেকর্ড উইন্ডোজের, সেই হিসাবে লোক দেখতে যাবে উইন্ডোজের সিনেমা। এবং উইন্ডোজ একটা পার্টিকুলার ফ্যান বেস তৈরি করে ফেলেছে, সেটা ফ্যামিলি ফ্যান বেস, মানে ফ্যামিলি অডিয়েন্স যারা তারা, এবং তারপরে আস্তে আস্তে যে মাস মানে যে ফ্যানটা, তারাও সেটাকেও ক্যাটার করতে চাইছে রক্তবীজের পর এবং বহুরূপীর পর, সেটাও কিছুটা আসছে। তো উইন্ডোজের একটা ফ্যান বেস আছে যেখান থেকে উইন্ডোজের সিনেমা ভালো চলবে, উইন্ডোজের সিনেমা যে কোনো অনুষ্ঠানে ভালো, মানে যে কোনো আমাদের যে মানে পরব আছে, যদিও এটা আমাদের পরব নয়, তবুও ভালো চলবে। কাকাবাবুতে এবার সন্তুও চেঞ্জ হয়েছে, কাকাবাবুতে এবার ডাইরেক্টরও চেঞ্জ হয়েছে, তাও বুমবাদার আছে যার একটা ফেস ভ্যালু আছে, কাকাবাবুর একটা নাম আছে, কাকাবাবু যে সিরিজটা তার একটা নাম আছে, লোক দেখতে যায়, বাচ্চা কাচ্চারা খুব বেশি ভালো পছন্দ করে কাকাবাবু। সেই হিসাবে এসবিএফ একটা মার্কেটিং করবে তাদের যতটা সম্ভব, সেই হিসাবে সেটাও একটা ভালো চলার চান্স দেয়। এবং প্রজাপতি 2 যেটা, অবভিয়াসলি দেব আছে ওখানে, এক্স ফ্যাক্টর। এবার প্রজাপতি যেই লেভেলের হিট হয়েছিল, খাদান তারপরে যেই লেভেলের বক্স অফিস দিয়েছে, রঘু ডাকাত আছে মাঝখানে, তারপর আসছে প্রজাপতি 2। প্রজাপতি 2 নিয়ে বলাটা একটু আর্লি হয়ে যাবে, তবু মানে এই যে বড় তিনটা সিনেমা, আমার হিসাবে তিনটা সিনেমা কিন্তু টক্কর দেবে। এবং আমরা যদি ক্রিসমাসের ট্র্যাক রেকর্ড দেখি, ক্রিসমাসে যেই বাংলা সিনেমাই বেরোক না কেন, বাংলা সিনেমা ভালো চলে। পুজোতে এবং ক্রিসমাসে বাংলা সিনেমা ভালো চলে। তো একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো আশা করি। আর যত হাড্ডাহাড্ডি লড়াই হবে, তত আমার মনে হয় বাংলা সিনেমার জন্য ভালো, অডিয়েন্স অনেক বেশি অপশন পাচ্ছে। বাংলা সিনেমার অডিয়েন্স হলমুখী হোক, যেই সিনেমায় আসুক হলে গিয়ে দেখুক, এটাই চাই। দেবুদা, তোমার কি বক্তব্য আছে? দেখ, এটা অনেকটা কিরকম বলতো, যখন আমার ক্রাশ আমাকে হাইয়ে রিপ্লাই ব্যাক করেছে, আমি বিয়ের চিন্তা করছি, ব্যাংকোয়েট হল দেখছি, ডিসেম্বরে কোন সিনেমা রিলিজ হবে এটা নাকি টপিক। দেখ, যে সিনেমাগুলো আসছে, আমি পার্সোনালি ভানুপ্রিয়া, ভূতের হোটেল নিয়ে এক্সাইটেড, কারণ হরর কমেডি জনরাটা চলছে। প্রজাপতি 2টা দেখ, প্রজাপতি হলো সারপ্রাইজিংলি গুড ফিল্ম, সিনেমাটা ভালো ছিল। প্রজাপতি 2টা দেখা যাক কোয়ালিটিগত দিক দিয়ে, আমি প্রজাপতি এনজয় করেছিলাম, আমি এনজয়েড আর লং। এবার দেখা যাক আর কি সিনেমাটা আসছে। কাকাবাবু, হ্যাঁ দেখ, কাকাবাবু সিনেমার লাস্ট দুটো সিনেমা আমি এনজয় করিনি। যেটা প্রত্যয় বলছিল ওই কাকাবাবুর প্রত্যাবর্তন, সেটা আমি দেখতে গেছিলাম, আই হ্যাড আ ডেটটাও ক্রিন ছিল, সিনেমাটাও ক্রিন ছিল, ঠিক আছে। 2022-এর সরস্বতী পুজো ওয়াজ মাই ওয়ার্স্ট ডে অফ মাই লাইফ। আরো খারাপ দিন গেছে, বাট যাই হোক, হাল ছাড়লে চলবে না। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে গল্পটা এবার নিয়েছে বিজয়নগরের ঘিরে, এটা আমি সানডে সাসপেন্ডে বলেছিলাম, গল্পটা ভালো। আর দেখ, আর সন্তুকে নিয়ে এতটা আলোচনা হওয়ার তো কথা না। সন্তু আই থিঙ্ক কি বোধ হয় আরিয়ান ভৌমিক না কি নাম, প্রথম সন্তু এসেছিল ভাই 2013 সালে, 12 বছর আগে। এবার আমরা যদি তুই যদি গল্পগুলো পড়িস সুনীল গাঙ্গুলির, সেখানে সন্তুকে স্কুল স্টুডেন্ট দেখানো হয়েছে। তো একটা তো এজ আউটও করে গেছে আরিয়ান ভৌমিক, একটা রোল 12 বছর ধরে করার মতো তার সেই বয়সটা আর নেই। তো যাকে কাজ করেছে আমি বলবো টেক্সট অনুযায়ী ঠিকই আছে, সবসময় এগুলো টেক্সট অনুযায়ী হয় না এগুলো, বাট এটা সন্তুর বয়স এইটাই হয়, মানে যেটা আমরা কাকাবাবুর প্রত্যাবর্তনে সন্তুর যে বয়সটা দেখেছি, সেটা সন্তুর টেক্সট অনুযায়ী বয়স নয়। তো সেই হিসেবে ঠিক আছে, দেখা যাক। তো বুমবাদার প্রোডাকশন হাউসও ইনভলভ আছে, দেখা যাক কি হয়, হয়তো বাজেট টাজেট বাড়াবে, ইয়ে হবে। তবে গল্পটা ভালো, অন্যগুলো যেরকম একটু ট্রাভেল ফোকাসড হয়, গল্পগুলো হয়তো স্ট্রং হয় না, এটা কিন্তু অতটা মানে ট্রাভেল ফোকাসড না, বাট গল্পগুলো অ্যাকচুয়ালিতে ভালো। তা প্রত্যয়, তোমাকে একটা জিনিস মানে জিজ্ঞেস করতে চাই, যে এখানটা শুভমও একটা জিনিস অ্যাড্রেস করলো বা দেবুদা একটা জিনিস অ্যাড্রেস করলো, যে এখানটা সন্তুকে চেঞ্জ করে দিয়েছে। দাবাড়ুতে আমরা যে ছেলেটাকে দেখতে পেয়েছিলাম পথিকৃৎ বসুর ওই সিনেমাটাতে, ওই ছেলেটাকেই এখানে সন্তু হিসাবে প্রেজেন্ট করা হচ্ছে। এবং তার সাথে সাথে যে শ্রীজিৎ মুখার্জি এবার পরিচালনা করছে না,
তা এবার কি সিনেমার যে ফ্র্যাঞ্চাইজি ভ্যালুটা আছে সেটার কি মান অনেকটা পড়ে যাবে? দর্শকদের কিরকম কি লাগছে এই জিনিসটা দেখে? তা তোমার কি বক্তব্য আছে এই বিষয়টা, যে ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে, সন্টু চেঞ্জ হয়ে গেছে, তোমার কি বক্তব্য? ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি অডিয়েন্স অতটা বেশি বদার করে না। মানে ডিরেক্টর চেঞ্জ হলো কি না হলো, যেহেতু কাকাবাবুর এই একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে এবং সেখানে অন্যতম মুখ যেহেতু বুম্বাদা, সুতরাং ওইটার নিরিখেই মানুষ অনেকটাই বেশি এক্সাইটেড থাকবে যেহেতু বুম্বাদা আছে। এখন যদি কাকাবাবুর জায়গায় বুম্বাদার পরিবর্তে যদি অন্য কাউকে যদি কাস্ট করা হতো তখন একটা চিন্তার বিষয় থাকতো এবং একটা চ্যালেঞ্জের বিষয় থাকতো। এখন যদি একেন বাবুর ক্যারেক্টারটায় আমরা কাকে চিনি? যে অনির্বাণ চক্রবর্তী। এবার ওই অনির্বাণ চক্রবর্তীকে দেখবার জন্য এই একেন বাবুর কিন্তু ওটাই এক্স ফ্যাক্টর, অনির্বাণ চক্রবর্তী। সে মানে একেন বাবুর যে কটা সিরিজ এসেছে হইচয়ে বা সিনেমা এসেছে, কোনোটা ভালো কোনোটা খাঁজা, যাই হোক না কেন, একেন বাবুর ওই যে হিউমার, তার যে ওয়ান লাইনার, মানে ইচ্ছাকৃতভাবে ভুলভাল যে উচ্চারণগুলো করে বা কতগুলো কথা বলে দেয় যেগুলো হিলেরিয়াস টাইপের শুনতে লাগে, তাই মানে ডাইরেক্টর কি করলো না করলো সেটা তো পরের বিষয়। এবার হ্যাঁ, ডাইরেক্টরের একটা ব্যাপার থাকে, এবার এক একটা ডাইরেক্টরের তো চিন্তা ভাবনা এক এক রকম। এবার সৃজিত মুখার্জি যেরকম ভাবে বুম্বাদাকে প্রেজেন্ট করতে পারে বা সৃজিত মুখার্জির সাথে একজন নায়কের যেরকম একটা কেমিস্ট্রি, এবার দেখা যাক বুম্বাদার সাথে এই যে নতুন পরিচালক তার কেমিস্ট্রিটা কিরকম, সেটা যদি অন স্ক্রিন ভালোভাবে যদি ফুটিয়ে তুলতে পারে তো ওয়েল এন্ড গুড, সেটা খুব ভালো হবে। এইটুকু। তা এবার আমি অন্য বিষয়ে একটা মুভ করতে চাই, যে রিসেন্টলি একটা ঘটনা উঠে এসেছে, যে ব্যাঙ্গালোরের একজন বাসিন্দা আছে যিনি এই পিভিআর আইনক্স এর উপর কেস ঠুকে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে সে শ্যাম বাহাদুর সিনেমাটা দেখতে গেছে এবং 30 মিনিট ধরে হলের মধ্যে যে অ্যাডভার্টাইজমেন্টটা চলে সেটা দেখানোর জন্য তিনি পুরোপুরি ভাবে বিরক্ত হয়েছে, এবং তার যে একটা আলাদা কাজ ছিল সিনেমা দেখে বেরিয়ে, আলাদা একটা কাজ ছিল সেটা তিনি সাকসেসফুলি করতে পারেনি। এবং পরবর্তীকালে এই পিভিআর আইনক্স সেটা ক্ষমা চেয়ে তাকে কিছু টাকা ক্ষতিপূরণ দিয়েছে। এই যে হলে অ্যাড দেখানো, এইটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে, যে হলে কি আদৌ অ্যাড দেখানো উচিত কি উচিত নয়? দেবুদা, তোমাকে দিয়ে শুরু করছি, তোমার কি বক্তব্য আছে এই বিষয়ে? দেখ, আমি পার্সোনালি মনে করি সিনেমা হলে গিয়ে মানে ট্রেলার দেখাটা, আমি অ্যাড এর কথা বলছি না, আমি শুধু ট্রেলারের কথা বলছি, ইট ইজ পার্ট অফ দ্য মুভি ওয়াচিং এক্সপিরিয়েন্স। আমি সেইভাবে আমাদের যে মেন্টালটা, সেটা আমাদের মেন্টাল সেইভাবেই কন্ডিশনিং হয়েছে যে আমরা একটা সিনেমা দেখতে যাব। আমরা কিন্তু রিসেন্টলি তারপরে যে সিনেমাগুলো রিলিজ হতে চলেছে আমরা সেটা ট্রেলার এক্সপেক্ট করেই কিন্তু যাই। সো ইট ইজ পার্ট অফ দ্য মুভি ওয়াচিং এক্সপিরিয়েন্স। আমার ট্রেলার দেখালে কোনো সমস্যা নেই, হ্যাঁ যদি 10খানা ট্রেলার দেখায় আমার অবশ্যই সেটা নয়, সেটা অনেকক্ষণ বসে থাকতে হবে, বা 3-4টে ট্রেলার আমি কিন্তু দেখবো এক্সপেক্ট করেই যাই, মানে যখন দেখি না বরং হয়তো একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে, হয়তো আপকামিং কোনো সিনেমার টিজার ট্রেলার দেখতে পেলাম না। অ্যাড আই এম স্ট্রিক্টলি নট এগেনস্ট। কারণ কি? কারণ অ্যাডটা পেড, তুমি অলরেডি টাকা নিচ্ছ টিকিট কেটে, তারপরে আমি কেন অ্যাড দেখবো? আমি যদি ইউটিউবের প্রিমিয়াম মেম্বারশিপটা নিই, আমি তো ইউটিউবে অ্যাড দেখবো না, তাই না? তো আমি কেন টাকা দিয়ে টিকিট কেটে হলে ঢুকে আমি কেন অ্যাড দেখবো? আমি প্রথমেই বলে দিচ্ছি, ট্রেলার আর অ্যাড দুটো কিন্তু আলাদা। ট্রেলার আমার কোনো সমস্যা নেই, এক যদি 10খানা না দেখায়। অ্যাড আমি, দেখো ভাই, আমি 200-300 টাকা দিয়ে টিকিট কেটে আই এম নট গোয়িং টু সিট থ্রু আ লঞ্চের অ্যাড, ইভেন দো আই লাভ লঞ্চ। এবারটা কেটে দিই। তো যাই হোক, ওই পেট সাফ করা এগুলো আমি করতে পারবো না, ঠিক আছে? তো দিস ইজ দ্য থিং, ঠিক আছে, আমিও এবার করবো। তা শুভম, তোমার এখানে কি বক্তব্য আছে হলে এই অ্যাড দেখানোর বিষয় নিয়ে? ওই সেম, আমরা যখন মুভি রিভিউ করি, মানে ধর একটা ট্রেলার আসার কথা আছে এবং সেটা আগে থেকে খবর দিয়ে দেয় যে এটা এই মুভির সাথে অ্যাটাচ থাকবে, তো তখন তো একটা এক্সপেকটেশন নিয়ে যাই আমরা যে আচ্ছা এই ট্রেলারটা অ্যাটাচ থাকবে, তাহলে আমি দেখবো, দেখে এসে রিভিউ করার থাকলে রিভিউ করলাম, নাহলে জাস্ট দেখলাম, হোয়াট এভার ইট ইজ। তো ওইটা একটা ঠিক আছে, নো ইস্যু, তুমি ট্রেলার দেখাও, মুভি রিলেটেড জিনিসপত্র দেখাও, ঠিক আছে। এবং অ্যাডের ক্ষেত্রেও একটা দুটো অ্যাড চলতেই পারে, সেটা কোনো সমস্যা নয়। যেরকম সিগারেটের অ্যাড দেখালো বা যেই জিনিসগুলো হয়তো দেখাতেই হবে। এই ছেলেটি কিন্তু লঞ্চারি অ্যাড প্রেমী, ঠিক আছে? এই ছেলেটিকে চিনে রাখুন। আমি সমাজের মুখোশ খুলে দিচ্ছি, এই ছেলেটি কিন্তু লঞ্চারি অ্যাড প্রেমী। এই ইটস রিভিউ টাইম, আমি হচ্ছে সমাজের মানুষের মুখোশ খুলে দিই। হ্যাঁ ভাই, কেন হবো না? না না, কেন হবো না বলছি,
লোকের তো আমি তো গেঞ্জি আমিও পরি ভাই। অক্ষয় কুমার যখন একটা বিগ বসের গেঞ্জির অ্যাড দিচ্ছে, আমি এটা প্রেফার করবো না অক্ষয় কুমারের বিগ বসের গেঞ্জি তুই তো এই পার্টটা কাটবি না, কিন্তু তুই এই পার্টটা কাটবি না। ঠিক আছে, এই পার্টগুলো তো থাকবে। ঠিক আছে, শুভমের আসল রূপটা পৃথিবী দেখুক। আরে আমি তো অক্ষয় জ্যাকলিনের একটা যখন দেখায় সেটা কিন্তু সবাই এনজয় করে, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। জ্যাকলিনের আমি এনজয় করি না ভাই, আমি খুবই একটি রুচিশীল ছেলে। কি করবো আমি বলছি, জ্যাকলিন যবে থেকে সালমান খানের ফার্ম হাউসে গেছে তবে থেকে আমি তাকে ফলো করি না, ঠিক আছে? তো আমি তার সালমান খানের ফ্যানেরা কিন্তু এসে খিস্তি মারবে, কিন্তু আপনাদের যে চ্যানেলটা কিস্তি মারতে হবে সালমানের ফ্যানরা, সেটা হচ্ছে ইটস রিভিউ টাইম, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আমি বলে এই ইন্ট্রোটা দেখেই ঢুকে পড়বেন। তো ওই যে সিগারেটের অ্যাড ফ্যাড দিল বা কিছু, বা অনেক সময় স্যানিটারি প্যাডের অ্যাড দেয়, তো সেগুলো চলো, সেগুলো ঠিক আছে, সেগুলো একটা মানে শিক্ষামূলক জিনিসপত্র, ওগুলো তুমি দেখাতে পারো। এবার আমি যখন মুভি দেখতে যাই, আমি কিভাবে কাউন্ট করি, কোনো মুভি 2.5 ঘন্টা রানিং লেন্থ, এবার কখন আসবো, কখন রিভিউ দেবো, কোন হলে যাচ্ছি, আমি সেটাকে 3 ঘন্টা ধরেই চলি। 15 মিনিট প্রথমে এবং 15 মিনিট মানে ইন্টারভেলে আমাকে অ্যাড সহ্য করতে হবে। এইবার ব্যাপার হচ্ছে এই যে 1/2 ঘন্টা, এবং সেটা বাড়তে বাড়তে এখন 40 মিনিটে চলে গেছে 1/2 ঘন্টাটা। এই 40 মিনিট অ্যাড দেখানোর কোনো মানে হয় না। তুমি 3-4টা ট্রেলার দেখাও, একটা দুটো অ্যাড যদি তোমার দেখানোর থাকে, যেগুলো তোমার শিক্ষামূলক অ্যাড বা ওরকম কিছু জিনিসপত্র যেগুলো দেখাতেই হবে, কন্ট্রাক্টে থাকে, তুমি দেখাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তার এখানে এত কিছু অ্যাড, সিনেমা হলের অ্যাড, নিজস্ব যেগুলো অ্যাড সেগুলো চলছে, তারপরে বিভিন্ন ধরনের ওই জামা কাপড়ের অ্যাড সেগুলো চলছে, ওইগুলোর কোনো মানে হয় না। একটা সিনেমা দেখার একটা রিদম থাকে। তুই যখন ইন্টারভেলে একটা ভালো সিম দিয়ে ইন্টারভেলটা শুরু করলো, মানে জিনিসটা ইন্টারভেলটা শেষ করলো ভালো একটা ইয়ে দিয়ে, তারপর আমরা মানে মুখিয়ে থাকি না যে কখন দেখবো এর পরে কি হয়। ওই জিনিসটা ওই যে রিদমটা না, আমার মনে হয় কোথাও কেটে যায়, যেটা সিঙ্গেল স্ক্রিনে হয় না। যার জন্য আমি সিঙ্গেল স্ক্রিনে দুটো জিনিসের জন্যই যাই, এক তো আমার 1/2 ঘন্টা বেঁচে যায়, এবং তার সাথে সাথে আমাকে ওই অ্যাড গুলো সহ্য করতে হয় না। তো এই হচ্ছে ব্যাপার। অ্যাড অবশ্যই মানে বন্ধ তো একদম হবে না, বাট কমানো অবশ্যই উচিত। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, সিঙ্গেল স্ক্রিনে তো এই ছেলেটাকেও আপনারা একটু চিনে রাখুন। এই যে পডকাস্ট করতে করতে উঠে যাওয়া, বার্গার খাওয়া, যত রকম অসাধু কাজকর্ম এবং নট ইন্টারেস্টেড কাজকর্ম, সব কিন্তু এই যে আমি লোককে এন্টারটেইন করছি। আমার সুন্দর বন্ধুরা না কি বলে, মিষ্টি বন্ধু, দিস ইজ দ্য বয়। আচ্ছা, একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই এখানটায়, যে এই যে সিঙ্গেল স্ক্রিনে এই জিনিসটা তোমরা ফেস করেছো কিনা জানি না। প্রত্যয় তুমিও দেখো মায়ের সাথে সিঙ্গেল স্ক্রিনে কিছু সিনেমা, সুমন তুমি দেখো, দেবুদা হয়তো কম দেখে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা। বাট সিঙ্গেল স্ক্রিনে আমি একটা যে প্রবলেমটা ফেস করি, যে সময়ের আগে ধরো 2টো থেকে শো, সেখানটা 5-10 মিনিট আগে শো চালু করে দেয় সিঙ্গেল স্ক্রিনে। এই প্রবলেমটা তোমাদের দুইজনের মধ্যে কেউ কি ফেস করেছো? যেরকম আমি বেলঘরিয়াতে রূপ মন্দিরের ঘটনা বলছি। রূপ মন্দিরে আমি যখন সিনেমা দেখতে যাই, আমার ছাবার শো ছিল হচ্ছে 11টা থেকে, 5 মিনিট আগে থেকে ছাবার শো স্টার্ট করে দিয়েছিল। তাও ভাগ্য ভালো আমি 5 মিনিট আগে ঢুকেছিলাম বলে আমি প্রথম থেকে সিনেমাটা দেখতে পেয়েছি। এরকম হয় না? বাট এইটা আমি ফেস করেছি। আমি কোনোদিন ওই প্রবলেমটা ফেস করিনি যে আগে চালু হয়ে গেছে। আমাদের সমস্যাটা হচ্ছে দেরি করে শুরু করে, আগে শুরু করলে তো ভাই ভালো হয় না। রূপ মন্দিরে আবার আগে থাকতে শুরু করে দেয়, পৌঁছাতেই হয়তো পারলি না, ইন্ট্রোটাই মিস হয়ে গেল সিনের। 5-10 মিনিট আগে এরকম শুরু করে দেয়, এরকম শুরু করে দেয়। রূপ মন্দিরে এই প্রবলেমটা ফেস করেছি। সিঙ্গেল স্ক্রিনে 2-3 মিনিট বাদে শুরু হয়, ওই টাইম যখন থাকে, তারপরে ওই আমাদের ইয়ে হয়, জনগণ মনে হয়, তারপরে আমাদের চালু করে। আমি তো কোনোদিন আগে হয়ে গেছে ফেস করিনি এরকম কিছু। না, আগে হয়ে গেছে। ওই যেটা ইয়ে বলে স্ট্যাচুয়েটারি ওয়ার্নিংটা দেয় স্মোকের, ওই একটা মেয়ে যেটা মরে যাবে, তারপরে হচ্ছে ওই জনগণ মন, আর তারপরে ইয়ে। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, এই মাল্টিপ্লেক্স নিয়ে যখন কথাই হচ্ছে, এই যে মাল্টিপ্লেক্সে যখন যাই সিনেমা দেখতে, বক্স অফিসে পিভিআর আইনক্সে আমরা যখন সিনেমা দেখতে যাই, তখন যখন টিকিট কাটি বক্স অফিস থেকে, ওরা পুশ সেল করে প্রচন্ড পরিমাণে, যে এইটা নিন 50 টাকা বা 100 টাকা, এটা নিন, এই কম্বোতে এই আপনি পেয়ে যাবেন। তো এই যে পুশ সেল জিনিসটা আদৌ কি ভালো না খারাপ,
এই জিনিসটা নিয়ে তোমার কি বক্তব্য প্রত্যয়? এই যে পুশ সেল যেই জিনিসটা হয়, যে পপকর্ন দেখ, নিন বা আমি বার্গার নিন বা হোয়াট এভার যাই নিন। ব্যাপারটা হচ্ছে দেখ, মানে সিঙ্গেল স্ক্রিন বলি বা লোকাল মাল্টিপ্লেক্স বলি, লোকাল মাল্টিপ্লেক্স এই বিষয়টা হয় না, আমাদের এখানে কল্যাণীর কথা বলছি। এবার যদি বল পিভিআর আইনক্স এই সমস্ত বড় বড়, একটু কার একটু ইয়ে আছে, একটু মিউট কর। কার আওয়াজ আসছে? হ্যাঁ, পিভিআর আইনক্স এই জিনিসগুলোতে কি হয়, ওদের যারা এই সমস্ত এই যে টিকিট বিক্রি করে বা সেল করে, ওদের না একটা বেসিক যে আইডিয়াটা আছে, যারা এখানে সিনেমা দেখতে আসে তাদের মোটামুটি মাল্লু আছে। তারা এন্টারটেনমেন্ট হতে, মানে এন্টারটেনমেন্ট একটা জিনিস তো, সিনেমা দেখতে আসছে, তারা ওই সিনেমা দেখার থেকে দেখবি অনেকে বেশি না ওই মোবাইল ঘাটছে, পপকর্ন খাচ্ছে, বা অনেক জিনিস আছে অর্ডার করছে, আমি দেখেছি এরকম। ঠিক আছে, এই একটা বিষয় ওরা মোটামুটি বলে যে স্যার বা ম্যাডাম এরকম অফার আছে। আর যারা মোটামুটি ধর, আমি ধরলাম 50 জন লোক দাঁড়িয়ে আছে, 50 জন লোকের মধ্যে 50 জনকেই ওরা বলছে। আর ওখানে যারা মোটামুটি সিনেমায়, মানে সিনেমা হলে সিনেমা দেখতে যায়, তারা কিন্তু মোটামুটি ভালো পয়সা কুড়ি আছে, নইলে এরকম এক বড় জায়গায় কিন্তু সিনেমা দেখতে পারে না। তো আর সমস্যাটা কি হয়, আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের এই জিনিসটা ফেস করতে হয়। যে পুশ সেল বললি, এই বিষয়টা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে, মানে মিথ্যা কথা বলবো না, মানে হয়েছে। আমি বললাম আই এম নট ইন্টারেস্টেড, ব্যাস এক কথাতেই শেষ। তার জন্য আমাকে বারে বারে না এইটা, এইটা করুন, এইটা অফার আছে, এইটা করুন, অ্যাকচুয়ালি করে কিছু লাভ হয় না এইগুলো করে। এবার ওদের তো এটা দায়িত্ব, ওরা এটা ডিউটি, যে ওদেরকে বলা হয়েছে, মানে ওদের ওখান থেকেও একটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ বা ইনকাম কিছু অন্তত এই বিষয়পত্রগুলো আছে, সেই জন্য এইগুলো করে। হ্যাঁ, এবার অতিরিক্ত যদি বারবার বারবার জিনিসটা যদি করতে থাকে, সেই জিনিসটা খারাপ। এটাই হচ্ছে বক্তব্য। না, আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। যখন টাইটানিক সিনেমাটা রিলিজ করেছিল, তা আমাদের মধ্যমগ্রাম স্টার মলে এসেছিল সিনেমাটা। তা আমি তখন সিনেমাটা টিকিট কাটতে গেছিলাম, এবার আমাকে রীতিমতো জোর জার করা হচ্ছিল যে আপনাকে দাদা পপকর্ন নিতে হবে, এত টাকা দিন তাহলে পপকর্নটা পেয়ে যাবে। আমি বলেছি যে আমি নেব না, আমি জাস্ট সিনেমা দেখবো, বাড়ি চলে যাবো। বলছে না, নিতেই হবে। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের গাইডলাইনে কোথাও লেখা আছে যে এরকম করে মানে নিতেই হবে সিনেমা দেখতে আসলে কোনো খাবার? তখন বলেছে হ্যাঁ লেখা আছে। তখন আমি বললাম তাহলে দেখান আপনারা। তা আমার সাথে কিন্তু রীতিমতো ঝামেলা শুরু করে দিয়েছিল বক্স অফিসে যারা বসে, তাদের সাথে আমার রীতিমতো ঝামেলা হয়েছিল। এই জিনিসটা আমার সত্যি খুব খারাপ লাগে, তার জন্য আমি এই প্রশ্নটা তুললাম। তা দেবুদা, তোমার সাথে এরকম কোনোদিন এক্সপিরিয়েন্স হয়েছে যে দেখতে গেছে পুশ সেল করেছে না না আইপিভিআর না, বা আইনক্সে? দেখ আমি অনেস্টলি বললাম, তোমার যেটা সাথে হয়নি? প্রত্যয় বললো, না আমার সাথে হয়নি। আর ব্যাপারটা কি বলতো, দেখ এটা পুরোপুরি লাইভলিহুডের বিষয়, যেটা প্রত্যয় বললো যে তাদের একটা টার্গেট বেসড বিষয়বস্তু থাকে, পার্সেন্টেজ বিষয়বস্তু থাকে। এন্ড অফ দ্য ডে তারাও তো আর্ন করতে গিয়েছে, এটা তো তাদের জীবিকার বিষয়, তাই না? তো তারা তো চেষ্টা করবেই পুশ সেল করার। আর পুশ সেলের প্রসঙ্গ যেটা হচ্ছে, আমরা কোন জায়গায় পুশ সেল দেখি না? আমি জোম্যাটো এত বেশি ইউজ করি, জোম্যাটোতে কি আসে না যে এটার সাথে এটা নিন তাহলে এই পার্সেন্ট ডিসকাউন্ট হবে সবসময়? আমি তো জোম্যাটো এত, আর কোন জায়গায় পুশ সেল আমরা দেখি না। তো এটা একটা রিয়ালিটি, তারাও তাদের জীবিকা পালন করছে। তুমি মানে এন্ড অফ দ্য ডে ইউ শুড হ্যাভ আ চয়েস, যে তুমি যদি একবার না বলে দাও যে না হ্যাঁ আমি নেবো না, তাদের কাজ তারা সেল করবে, সেটা তাদের জীবিকা। বাট যেটা তুই বললি ওরকম ঝামেলা আমি অন্তত পার্সোনালি কোনোদিন দেখিনি, বা আমার সাথে তো কোনোদিন হয়নি। ইভেন আমি সিনেমা হলে পুশ সেলও যে খুব একটা এনকাউন্টার করেছি তা না, হয়তো দু একবার হবে। তো একবার বলেছি ঠিক হয়ে গেছে। তো আমার এরকম কোনোদিন কোনো এক্সপিরিয়েন্স হয়নি বা দেখিও নি আমি। বাট হ্যাঁ দেখ, এন্ড অফ দ্য ডে তারাও তাদের জীবিকা করছে, ইউ জাস্ট সে নো অ্যান্ড মুভ অন। মানে এটা নিয়ে এত, মানে এটা এত বড় অ্যানালিসিস করার জিনিস আমার মনে হয় না। তুই বলতে পারতি যদি বোলোজুবা কেসরি থাকে তাহলে আমাকে দিন, তাহলে আমি নিয়ে নেবো। ওটা তুহিনের জন্য, আমি তো খাই না এসব। তুহিনের জন্য বলছে, যদি বোলোজুবা কেসরি থাকে তাহলে আমি নিতে ইন্টারেস্টেড আছি, নইলে আমি অন্য কিছু নেবো না। শুভম, তোমার কি বলজুবা বক্তব্য আছে? বলজুবা বলজুবা কেসরির সাথে পপকর্নও নিয়ে নেবে। এই ছেলেটাকেও চিনে রাখুন, হল হল মালিকেরা। পপকর্ন না নিলে, মিক্স করে খাবো, মিক্স করে পপকর্ন না নিলে মিক্স বলবেন করে খাবো। বলজুবা কেসরির সাথে পপকর্ন এত টাকা অ্যাড আছে, নিয়ে নেবে, দেখ আরামসে নিয়ে নেবে। ক্লাসি ছেলেরা কি খায় বলতো? ঘড়ি বিড়ি আর বোলো দুবা কেসারি, এই দুটো হচ্ছে ক্লাস ছেলে পুলে খাওয়া। এই দুটো নিবি, তবে ঘড়ি বেড়ি আছে এটা তাক বিষয়। আরে আমাদের শোনাই, এই পার্টটা কাটবি না ঠিক আছে? আমি পূর্ব ভারতে যখন পড়তাম, স্যার আপনি যদি দেখেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে, আমাদের একজন ইয়ে ছিল হচ্ছে সুবল স্যার, ঠিক আছে?
তো তখন সুবল বিড়ি হচ্ছে হেভি মার্কেট শেয়ার নিয়েছে। তো সেই থেকে আমাদের ওই সুবল বিড়ির প্রতি আমার ছোটবেলা থেকে একটা ফ্যাসিনেশন ছিল, ঠিক আছে। আমি কোনোদিন আমি মানে আই হ্যাভ নেভার স্মোক বিড়ি, সিগারেট কয়েকবার খেয়েছি, যাই হোক। তো এরকম একটা আছে, মোট কথা হচ্ছে ঘড়ি বিড়ি 1 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, আপনারা যদি বিড়ি নিয়ে পডকাস্ট দেখতে চান তাহলেও কিন্তু কমেন্টে জানাতে পারেন যে কার কোন বিড়ি পছন্দ। আপনার আর সেটা হোস্ট করবে হচ্ছে আমাদের বিডি না সেটা হোস্ট করবে আমাদের বিডি এক্সপার্ট হচ্ছে এই প্রত্যয় হচ্ছে বিডি এক্সপার্ট, কিন্তু বললাম এই আপনারা যদি বিড়ি নিয়ে পডকাস্ট দেখতে চান, আমরা দেখুন আমরা কিন্তু অন্য পডকাস্টের মতো না যে খাপ পঞ্চায়েত বসাচ্ছি এই করছি, আমরা কিন্তু আপনাদের এন্টারটেনই করছি। আমরা যদি বিড়ি নিয়ে পডকাস্ট দেখতে হয় তাহলে সেটাও জানাবেন। যা নিয়ে ইচ্ছা, লঞ্জারি নিয়ে যদি করতে হয় শুভম করবে, কারণ শুভম লঞ্জারি বিশেষজ্ঞ, বিড়ি বিশেষজ্ঞ আমাদের আছে। তো খুব ভার্সাটাইল ক্যাটালগ, আমি এইটুকুই বলতে চাইছি। আর আমি কিছু বলবোই না, লোকে গালাগালি দেবে আমার এবার। তুই তোর চ্যানেলে তুই কি কি নিয়ে ভিডিও আনবি? তুই কি এক্সপার্ট? আমি আপাতত লঞ্জারি আর বিড়িটা করে নিই, তারপরে দেখি। প্রেম চুমু বৈধ কি অবৈধ নয়, আচ্ছা প্রেম সেক্স ওইগুলো, তাই তো? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এইগুলো মানে কিন্তু রসালো কথাবার্তা শুনতে হলে সেক্স করা ওটা কি ধর্ম বিরুদ্ধ নাকি? হ্যাঁ না এই সব কেস খাওয়াবে সবাইকে। মানে রসালো কথাবার্তা শুনতে হলে দেবজ্যোতির কাছে আসতে হবে। না এবার কিন্তু সেন্সরশিপ হয়ে গেল কিন্তু আমাদের এই পডকাস্টটা, দেখা গেল এডিটেড হয়ে গেল আমাদের এই পডকাস্ট, চাই যেভাবে কথা এগাচ্ছে। লোকে কি ভাববে কিন্তু এমনি এডিটেড, ঠিক আছে। লোকে কি ভাববে দেখে ভদ্র মনে হয়, বাট ও কিন্তু এডিটেড, বুঝতে পারছি। আমরা ভাই বাচ্চা ছেলে, আমিও তাই। মুখ দেখেছে ইনোসেন্ট কিরকম। যাই হোক, নেক্সট যে টপিকে শুভম উত্তর দেয়নি। ও হ্যাঁ, শুভম তো মিস করে গেছি। হ্যাঁ শুভম, তোমার কি বক্তব্য আছে এই পুস্টেলের ব্যাপারে? না পুস্টেল আমার সাথে ওরকম কিছু কোনোদিন হয়নি। আর এটা মানে মাল্টিপ্লেক্সে সিনেমার টিকিট বিক্রি করে ওরা যতটা না লাভ করে, পপকর্ন মানে অ্যাকচুয়ালি তো মেন বিজনেস হচ্ছে পপকর্ন বিক্রি করা, সিনেমা বিক্রি মানে সিনেমা চালানো নয়। মাল্টিপ্লেক্সের মেন বিজনেস হচ্ছে পপকর্ন সেল করা, পপকর্ন স্যান্ডউইচ। এবার ওই যে তোর কাছে নাও ওয়ার্ডটা আছে, আমাকে যতবার জিজ্ঞেস করে, আমি এমনি যেভাবে যাই সকালবেলা বিধ্বস্ত অবস্থায়, আমাকে দেখেই ওরা বুঝতে পারে যে খুব টাকার অভাবে পড়েই সিনেমাটা দেখতে এসছে। একে পপকর্ন জিজ্ঞেস করে লাভ নেই, এ কিনবেও না, বেকার টাইম নষ্ট হবে। আমাকে যখনই জিজ্ঞেস করতে না পপকর্ন লাগবে না, আমি এমনি ঠিক আছে, সিনেমাটা একটু ভালো দেখিয়ে দিই তাতেই খুশি আমি। পপকর্ন দেখতে দেখতে নেই, কোনো অসুবিধা নেই। তো আমার ওরকম পুষছিল ওই যে তুই যেটা বললি। আচ্ছা আমি এখানে একটা ছোট্ট কথা বলবো, শুভমের কথা হয়ে গেছে, তুই বলে নে। হ্যাঁ হয়ে গেছে আমার, যে ও যে ইনসিডেন্টটা বললো জোর করে ওরকম আমাকে কেউ কোনোদিন করেনি। না আমি এটা বলবো, এটা দর্শকরাও জানাবেন আমাদেরকে, যে আমরা ছোটবেলায় যে এই আলুর চিপস, তারপরে চীনা বাদাম, ওইগুলো নিয়ে সিঙ্গেল স্ক্রিনে যা ভাই বাঁচত সিনেমা দেখার, বুম্বাদা খেলাচ্ছে আমি চীনা বাদাম চিবাচ্ছি, ওটার যা ভাইব ছিল সেটা 1000 টাকার ফ্লাইট টিকেটও দিতে পারবে না। সব থেকে ভালো কি হতো, যখন ওই শোটা কমপ্লিট হয়ে পরের শোটা চেয়ারের মধ্যে সব চীনা বাদামের ছোটা চড়ানো, হাতে দিয়ে মচ করে আওয়াজ হতো, মানে নিচে এত চীনা বাদাম, মানে জুতোয় মচ করে আওয়াজ হতো। তো ওই চীনা বাদাম, তারপরে কটকটি, এগুলো, তারপর দিলখুশ, এগুলো ভাইব ছিল। আমি জানি না এখনো আছে আমাদের এখানে যে মিনার বলে সিনেমা হলটা আলুর চিপস বিক্রি করে 20 টাকা, মানে 20 টাকা প্যাকেট আলুর চিপস। ওই যে মশলা মাখানো চিপস গুলো, চালের চিপস হয় না, ওগুলো ওরা থালায় করে নিয়ে পুরোনো স্টাইলের মধ্যে বিক্রি করতে আসে। 20 টাকা ওগুলো খাই না আমি, বাট দেখতে ভালো লাগে। আমি ছোটবেলায় প্রচুর খেতাম এগুলো চিপস। দাঁড়া না বাবা, এটাই আসল টপিক, এটা নিয়ে যদি দেখতে চান তো জানাবেন। তুহিন বলছে এটা হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করে ফেললাম নাকি আমি এগুলো আলোচনা, লোকে নস্টালজিয়া ফিল করাতে হবে। আমি ছোটবেলায় কি খেতাম? আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, পজ হয়ে যাচ্ছে, তখন ভাবছি হয়তো কারোর কিছু বক্তব্য নেই, তখন আমি অন্যদিকে মুভ করার চেষ্টা করছি। না বক্তব্য আমার আছে। আমি কি খেতাম বলছে, আমি চীনা বাদামটা খেতাম, দিলখুশ খেতাম, দিলখুশ আমার ছোটবেলায় খেতে হেভি লাগতো, ঠিক আছে। গরম এক্স্যাক্টলি।
গরম থাকতে হবে। ঠান্ডা ঠান্ডা দিলখুশ হচ্ছে ওভার রেটেড খাবার, ঠিক আছে? ওভারে তো মানে মিষ্টি হয়ে যায় খুব। হ্যাঁ, আর আমি যেটা খেতাম সেটা হচ্ছে মাসালা চিপস, মানে চিপসের মধ্যে ওই বোধহয় ম্যাগি মশলা বা এই জাতীয় কিছু দেওয়া থাকতো, মশলা বোধ ওটা তখন তো ফ্যাটেল ম্যাগি খেতে মশলা লাগে। আবিষ্কারও হয়নি, তখন ম্যাগি মশলা আবিষ্কার হয়নি, চাট সে মশলার মতো ভাই কিছু একটা দেওয়া তুই থাকতো। কোন 1950-এ যাচ্ছিস ভাই? আমি 2004-5-এর না, কথা বলছি, ম্যাগি ঠিক আছে? মশলা অনেক বছর আগে আবিষ্কার হয়ে গেছিল, হ্যাঁ, অনেক বছর আগে। ম্যাগি যাই হোক, মশলা কিছু একটা চিপসের মশলা মধ্যে দিত, ছড়িয়ে ঝাল দেয়। মশলা ইয়ের মধ্যে ছড়িয়ে দিত। দিতে পারে হ্যাঁ, অন্য কোনো মশলা। তো ওইগুলো খেতাম, ইয়ে খেতাম, তারপরে কটকটি খেতাম। তো সে ওইগুলো যা ভাইব দিত, ইয়েতে স্ক্রিনে মিঠুন চক্রবর্তী খেলাচ্ছে, আমি দিলখুশ চিবাচ্ছি, ঠিক আছে? মারবো কটকটি এখানে সেরা লাভ লাগে, করবে শ্মশানের টাপ, মারবো এখানে লাভ করে যাবে না। আমি মনে হচ্ছে আমি হিরো সিনেমা, ঠিক আছে? আমি খেতে গেছি তো আলাদা ভাই, আলাদা ভাই। এগুলো 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 ফ্রাইড চিকেন দিতে পারবে না। তোদের আমি ফ্রাইড চিকেন নিজে খাচ্ছিলাম এখন, বাট এগুলো এই ভাই ফ্রাইড চিকেন দিতে পারবে না। না না, আমি যখন দেখতে গেছিলাম মানে মিনিস্টার ফাটাকেষ্ট, এমএলএ ফাটাকেষ্ট, ওই যে পাঞ্চ লাইনার ডায়লগ চলছে, হ্যাঁ, তোরা যখন ইয়ে করতি দাইমা নারী কেটে হাতে পেটো ধরিয়ে দিত। আর আরে কি এনকে, হাসি। আমি তো চাই ভাই এনকে সলিলকে ফিরিয়ে আনা হোক আমাদের ইন্ডাস্ট্রিতে, আবার এনকে সলিলকে হ্যাঁ ফিরিয়ে আনা হোক একটা ভাই, সিনেমার জন্য। যা ডায়লগ লিখতো এই টাইমে, ও এনকে সলিল আসছে সবাই ভাই, খিল্লি করে, এনকে সলিলকে নিয়ে খিল্লি করে, কিন্তু এনকে আমার হেভি সলিল ওই লাগতো টাইমে ভাই। কিছু ডায়লগও লিখেছে। এসকে সলিল ভাই ডায়লগ খুব ভালো লেগে, বা স্ক্রিপ্ট রাইটার হিসেবে একটা লাইন ভাই অরিজিনাল লেখে দি কোনোদিন, না না, একটা হ্যাঁ, লাইন। লেখেনি, আমি অবশ্যই বলছি, আমি লেখেনি, দুদিন আগে, অবশ্যই লেখেনি। দুই দিন আগে আমি ইউটিউবেই এসকে মুভিজের ওই ছোট ছোট ক্লিপিং গুলো থাকে না, 15 মিনিট 9 মিনিট যুদ্ধ সিনেমার ক্লিপিং দেখছিলাম, হুম যেখানে ওই হুম হুম। মিঠুন ওই যে ভাইটা ছিল মন্ত্রীর, যে ভাইটা রজতা দত্ত, সেই মেয়েটাকে রেপ করে সেই ইয়েতে চলে আসবে, যখন বলবে যে পুলিশের গায়ে, হ্যাঁ বলছে কি তোর, মিঠুন চক্রবর্তীকে বল না তোর গায়ের যতগুলো তাড়া ফাড়া আছে আমি জুতোতে পড়বো, জুতোতে বাঁধবো, তোকে ল্যাংটো করে তোকে বাড়ি অব্দি টানতে টানতে নিয়ে যাবো, তারপরে কি শিখবে যেরকম ডায়লগ মারবে। ভাব, তোর গায়ে যে তারা আছে যেগুলো জুতোতে মানে ভাই, মিঠুন মানে চক্রবর্তী ওই সময় টিভিং বলতো না, করে বলছে চলে আমারও গেছে। ডবল সোল আছে, মারবো দাঁতগুলো খসে খসে পড়ে যাবে। মানে আলাদাই হ্যাঁ, আলাদাই আলাদা। না, ওইগুলো ওয়ার্ক সিনেমাতে করতো একটা শোন, ডায়লগ ছিল ওটা ওই যে, এনকে সলিলকে শুধু ক্রেডিট দিলে হবে না ভাই, মিঠুন চক্রবর্তী ওই টোনটা জানে বলতে। হ্যাঁ আচ্ছা, এটা হ্যাঁ অন্য কোনো হ্যাঁ হিরো হ্যাঁ বললে তুই হাসবি শুনে। হ্যাঁ, মিঠুন, এটা মিঠুন চক্রবর্তীর অনেকটা ক্রেডিট, কারণ মিঠুন চক্রবর্তী তো রকে বড় হয়েছে, তো ওই টোনটা জানে কিভাবে বলতে হবে, ওই ওই যে নর্থ রকের যে কলকাতার স্ল্যাং গুলো আছে। নর্থ কলকাতার হ্যাঁ, কালচারটা তো exactly. নর্থ রয়েছে, ওই কলকাতার রকে বড় হওয়া ছেলে। নালে একটা লোক বলছে যে জল ঢোড়াও না বালি বোরাও না জাত গোকরে এক ছোবলে লোকে পড়ে, ওটা হাসতালি বলার দিচ্ছে, না হয়েছে, কনভিকশন লাগবে ভাই, অন্য কেউ হলে লোকে হাসতো। এটাই আমি বলতে কনভিকশন চাইছিলাম, এই লাগবে না। ডায়লগটাই আমি বলতে চাইছিলাম। নেক্সট, এবার যেই টপিকে মুভ করব, অনেকে নস্টালজিয়ার ব্যাপারে কথাবার্তা বলেছি, এবার যেই ব্যাপারটায় মুভ করব সেটা হচ্ছে ছাবা। তা ছাবা বক্স অফিসে একদম তাণ্ডব করছে, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, এবং মুম্বাই সার্কিট মানে মহারাষ্ট্রের যে সার্কিটটা আছে সেখান থেকে একদম তাবাহি কালেকশন করছে। তা ছাবা নিয়ে যে কন্ট্রোভার্সিটা উঠে আসছে, যে ছাবার মধ্যে একটা পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল কালার জুড়ে দেওয়া হচ্ছে সিনেমাটার সাথে। এবং বাংলায় মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে জিনিসটা হচ্ছে, যে বর্গীদের সাথে ওই মারাঠা সাম্রাজ্যের এই কথাবার্তা তোলা হচ্ছে, তার মধ্যে আহ, মানে যেটা একেবারে অ্যাকুরেট নয় ইতিহাসের সাথে, সেই সব জিনিসটাকে সিনেমাতে দেখানো হয়েছে। এই গোটা বিষয়ে তোমাদের কি বক্তব্য আছে? তো তাই তোমাকে দিয়ে শুরু করছি, তোমার কি বক্তব্য আছে এই বিষয়ে, মানে পুরো যে গোটা বিষয়টা হচ্ছে ছাবায়? প্রথমত কথা, যেহেতু একটা সিনেমা, তুমি এন্টারটেইনমেন্ট পারপাস দেখতে যাও। এখন যদি তুমি যদি বলো আমি সম্ভাজি মহারাজ সম্পর্কে আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি না, আমার এই জিনিসগুলো পোষাচ্ছে না, আমার ইতিহাসের এই জিনিসগুলো করে বাড়াবাড়ি দেখানো হয়েছে, তাহলে বলবো তুমি সিনেমা দেখো না, তাহলে তুমি ইতিহাসটা ভালো করে পড়ো। ইতিহাসের অনেক বই আছে, তুমি লাইব্রেরি যাও, তুমি সম্ভাজি মহারাজ সম্পর্কে তুমি যেখানে যেখানে নলেজ আছে সেখান থেকে তুমি অডিও স্টোরি শোনো, তুমি বই পড়ো, তোমার তাহলে সিনেমা দেখতে হবে না। একটা সিনেমা, একটা সম্ভাজি মহারাজ বা একটা মুঘল সাম্রাজ্য কতটা ভাস্ট একটা পিরিয়ড, সেই পিরিয়ডের একটা অংশ সেখানে দেখানো হচ্ছে। সুতরাং এটা কখনোই সম্ভব হবে না একটা সিনেমায় 2.5 ঘন্টা হোক বা 3 ঘন্টার সিনেমার মধ্যে সেটা দেখানো, এটা কখনো সম্ভব হবে না। সিনেমার মধ্যে ফ্লস অবশ্যই আছে, আমি না করছি না, সিনেমার মধ্যে ফ্লস আছে, কিন্তু একটা সিনেমার মধ্যে তো এত কিছু দেখানো সম্ভব নয়। যে যখন শিবাজি তার ছেলেকে নিয়ে যখন 9 বছর বয়স ছিল, তখন ওই মুঘলের কাছে গেছিল, মানে হচ্ছে ঔরঙ্গজেবের কাছে গেছিল, তখন শিবাজির বয়স হচ্ছে, সম্ভাজির বয়স হচ্ছে তখন 9 বছর। সেই অবস্থায় থাকতে তখন ঔরঙ্গজেব তাদেরকে জেলবন্দি করে দিয়েছিল। ওই বাচ্চা অবস্থায় থাকতে 9 বছর বয়সে সে বুদ্ধি কাটিয়ে জেল থেকে বেরিয়ে যায়, তারপরে তার বাবাকে বার করে, প্রথমে তার বাবাকে বার করে মানে শিবাজিকে বার করে, তারপরে নিজে বেরিয়ে যায়।
ঠিক আছে। তারপরে ওই যেই জায়গায় ওরা থাকতো, ঠিক আছে, যেখানে ওদের সাম্রাজ্য ছিল মানে শিবাজিতে, ওখান থেকে মানে তোর দিল্লিতে কত 1250 কিলোমিটার না কত কিলোমিটার ঘোড়ায় করে শিবাজি আর সম্ভাজি দুজনে একসাথে গেছিল, তখন প্রায় 14 বছর বয়স। 14 বছর বয়সে সে যখন প্রথম যে তরোয়ালটা ধরেছিল সেটার ওজন প্রায় কত কিলো জানো? 65 কিলো না কত কিলো? আমরা ভাবতে পারি 14 বছর বয়স। এত সমস্ত ইনফরমেটিভ মানে এত সমস্ত ইনফরমেশন এখন যদি সিনেমায় এরকম ভেঙে ভেঙে দেখানো হয়, তখন এই পাবলিকরাই বলবে দূর বোরিং লাগছে, ভাল লাগছে না, কি দেখাচ্ছে, একটু গা গরম করা একটু অ্যাকশন দেখবে, ট্রেলারে তো দেখলাম এরকম এরকম অ্যাকশন দেখিয়েছে, তাহলে এইগুলো দেখাচ্ছে না কেন? তখন এই লোকগুলোই আবার উল্টো সুরে কথা বলে। সুতরাং এই যে বর্গি বা এই মুঘল নিয়ে কথাবার্তা বা অনেকে বলছে সিনেমায় কিছুই দেখানো হয়নি, এই যে বড় বড় চ্যানেল, আমি নাম করেই বলছি, অভ্র আনপ্লাগ, অভ্রদাই তো নিজে অনেক কিছু বলেছে, না সিনেমা দেখে হয়নি, আমি হতাশ হয়েছি, এই হয়েছি সেই হয়েছি, হ্যানা ত্যানা অনেক কিছু বক্তব্য রেখেছে। তাহলে তোমার সিনেমা দেখার দরকার নেই। মানুষ সিনেমা দেখতে যায় কিসের জন্য? এন্টারটেনমেন্ট পারপাস। তা তুমি আমার তো সিনেমাতে এত কালেকশন লোকে করছে কেন ভাই? এন্টারটেন হচ্ছে। ইমোশনাল ভ্যালু একদম লাস্টের দিকে মানে সেই ব্যাপারটা দেখানো হয়েছে, একদম কিভাবে ওদেরকে অত্যাচার করা হয়েছিল, অ্যাকচুয়ালি কিভাবে অত্যাচারিত হয়েছিল সেই সময়। একটার পর একটা বডি চামড়া সমস্ত কেটে তুলে দেওয়া হয়েছিল, জিভ টেনে দেওয়া হয়েছিল, চোখের ভেতরে গরম শিক ঢুকে দেওয়া হয়েছিল, তোর নখ তুলে দেওয়া হয়েছিল, বডি কেটে দেওয়া হয়েছিল। আর কত দেখাবে? ঠিক আছে, তো ফ্লজ আছে সিনেমায়, সবকিছুই মানছি, কিন্তু তুমি এন্টারটেনমেন্ট পারপাস যদি দেখো তাহলে সিনেমা সেই লেভেলের কালেকশন করছে। এখন তুমি যদি একটার পর একটা, তো এটা তো কোনো তোমার পরীক্ষা না, এক্সাম হল না যে দেখতে বসেছো, হ্যাঁ এটা 5 নম্বরের কোশ্চেন, এটাতে তুমি 3-এর মতো জবাব দিয়েছো, হ্যাঁ তোমার 2 নম্বর কাটা, এটা তোমার হয়নি, এখানে তোমার আরো পয়েন্ট অ্যাড করতে হতো। এটা তো কোনো পরীক্ষা না, এক্সাম না, এটা এন্টারটেনমেন্ট, এটা বুঝতে হবে। যাই হোক, এইটা নিয়ে তর্ক বিতর্ক আমার মনে হয় না, বেকার এগুলো বেকার। কেননা একটা নায়ক সে 4-5 বছর ধরে এই চরিত্রটার জন্য খাটছে, যথেষ্ট ডেডিকেশন দিয়ে কাজ করছে। একজন পরিচালক, সে এত বছর ধরে চিন্তা ভাবনা করে তার ভিশন, লোকে খুব ইজিলি এগুলো মতামত রাখে। আমি আমার কথা বলছি না, যে কোনো লোক, এই যে ক্যামেরার সামনে এসে আমরা যখন বড় বড় বুলি আওড়াই, যে বক্তৃতা মারি, যে এই করেছে হ্যান করেছে ত্যান করেছে, আরে ভাই তুই থাকলে কি করতি, আমি থাকলে কি করতাম? আমাদের কি সেই ক্যাপাবিলিটি আছে, সেই চিন্তা ভাবনা আছে? তুই করে দেখা না, এক্সিকিউট করে দেখা না। তোকে যদি একটা বলে দেওয়া হয় যে এরকম একটা প্রজেক্ট তুমি 1-2 বছরের মধ্যে নামাও, তোর মধ্যে সেই ধক আছে? এসে বড় বড় সবাই বুলি আওড়াচ্ছে, ক্রিটিসাইজ করা বা কোনো একটা কাজকে খারাপ বলা, এটা ইজিলি বলা যায়, এটা যে কেউ বলতে পারে, কিন্তু তার জায়গা থেকে বোঝো আগে। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে কাজটা একদমই খাজা হয়েছে, একদমই ভালো হয়নি, তাহলে তুমি সেইটাকে নিয়ে ক্রিটিসাইজ করো। এটা তো একদম মানে ফেলে দেওয়া বা ক্রিটিসাইজ করার মতো তো কাজ একদমই হয়নি। লোকজন এইটাকে নিয়ে যেরকম ভাবে একটা কন্ট্রোভার্সি টানছে, এটাই আমার খুব খারাপ লাগে এই জিনিসগুলো, যে লোক বিনা কারণে এই জিনিসগুলো নিয়ে ক্রিটিসাইজ করে, এইটুকুনি। দেবুদা, তোমার কি বক্তব্য আছে? না, আমি প্রত্যয়ের সাথে পুরোটাই এগ্রি করি। দেখ, এটা তো আমি ইতিহাস পরীক্ষা দিতে বসিনি। প্রথমত আমি যদি ইতিহাস পরীক্ষা দিতে বসিও, মারাঠাদের বর্গী আক্রমণ শুরু হয় 1741 সালে, ঠিক আছে? সাম্বাজি মহারাজের এক্সিকিউশন হচ্ছে, তাকে ঔরঙ্গজেবের যে মানে যে তাকে যে গুপ্ত হত্যা করা হয়েছিল, যেটা আমরা সিনেমাতে লাস্টে দেখলাম, সেটা হয়েছিল 1689 সালে, 52 বছর পর। তো কতটা পরিমাণে ইলিটারেট হলে সাম্বাজি মহারাজের সাথে মারাঠা বর্গী, যে আক্রমণটা শুরু হয়েছে তার মারা যাওয়ার 52 বছর পরে, সেটা দুটোকে ইকুয়েট করা যায়। তো এটা পুরোপুরিভাবে একটা ইলিটারেসির ফ্যাক্টর। আমাদের দেশে তো ফিল্ম ইলিটারেসি আছে, ইলিটারেসি জিনিসটাই বড্ড বেশি। আর সেকেন্ড কথা হচ্ছে, ফিল্ম ডাইরেক্টরের না কোনো দায় নেই পুরোপুরি ইতিহাস বই দেখানো। একটা ডকুমেন্টারি আর একটা সিনেমার তো পার্থক্য আছে। একটা সিনেমাতে আমি এক্সপেক্ট করবো সাম ফর্ম অফ আর্টিস্টিক লিবার্টি নেওয়া, সেটা স্বাভাবিক, তার হলে তো ডকুমেন্টারি হবে। একটা ডাইরেক্টরের কোনো দায় নেই পুরো 100% হিস্ট্রি বইতে কি হয়েছে দেখানোর, আনটিল আর আনলে যদি একটা রাজু হিরানি টাইপের কেস করে, যেখানে সঞ্জয় দত্তের পুরো তার যে পুরো লাইফটাকে হোয়াইট ওয়াশ করে দেয়, সেটা অন্য জিনিস। বাট তা বাদ দিয়ে আমি বলছি, একটা ডাইরেক্টরের কিন্তু কোনো দায় নেই। তুই হলিউডে দেখে নে, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখে নে, পৃথিবীতে কোনো 100% হিস্টোরিক্যালি অ্যাকিউরেট সিনেমা তৈরি হয়নি, হবেও না।
আর সম্ভাবনা কোনোদিনও সম্ভাবনা আর সেটা তো ফান্ডামেন্টালি একটা ডকুমেন্টারি আর একটা সিনেমার পার্থক্য, তাই না? তো একটা ডাইরেক্টরের কোনো দায় নেই পুরো, যেটা প্রত্যয় বললো, ইতিহাস বই তুলে দেখিয়ে দেওয়া। আর সেকেন্ডলি স্পেসিফিক্যালি সম্ভাজি মহারাজ ভাই 1689 সালে মারা গেছে। মারাঠা বর্গী আক্রমণ শুরু হচ্ছে 1741-এ, 1741 থেকে 1746। মারাঠা বর্গী আর একটু তো মিনিমাম রিসার্চ করে বাঁচলাম আমি, এইটুকুই আমার বলা। তো ইলিটারেসিগত সমস্যা, আর কিছুই না, ইলিটারেসিগত সমস্যা। সুমান, তোমার কি বক্তব্য আছে? দেখ, ছাওয়াতে প্রবলেম আছে। লাস্টের 40 মিনিটের আগে সিনেমাটা অনেক লুপহোলস ছিল, কিন্তু লোকের ভালো লাগছে, লোক দেখছে, ভালো কথা। এই যে এরা দুজন যে পয়েন্ট গুলো বললো, যে এক তো দায় নেই, এবং ঘটনাটা না অনেকটা বড় টাইম টাইম জিনিসটাকে দেখাচ্ছে, অনেকটা বড় টাইমটাকে কভার করছে, তো সেটা 2.5 ঘন্টার মধ্যে করাটা সম্ভব নয়। তা আমি সেখানে যদি প্রত্যেকটা পার্ট বাই পার্ট জিনিস দেখতে চাই, তাহলে আমাকে ওই ইয়েতে একটা সিরিজ এসেছিল না হটস্টারে, তাজ বলে, তাহলে ওরকম আমাকে একটা সিরিজ বানাতে হবে, যেখানে আমি প্রত্যেকটা রাজার পার্ট বাই পার্ট জিনিসপত্র দেখাবো 8টা-9টা এপিসোড ধরে, তাহলে ওটা কভার করা যেতে পারে, তাও সম্পূর্ণটা নয়। কিন্তু এখানে 2.5 ঘন্টার সিনেমাতে তারা তাদের মেরিট অনুযায়ী যতটা পেরেছে, যতটা ভালোভাবে গ্লোরিফাই করা গেছে, ততটা তারা করেছে। কিন্তু এই যে বলছে যে আমাদের মানে ইতিহাসটাকে দেখানো হয়নি, তুই যে কোনো সিনেমা আজকে হলিউডের হোক বা যে কোনো ওয়ার্ল্ড সিনেমা থেকে হিস্ট্রির কোনো সিনেমা তুলে নিয়ে, এবং সেটা তুই বল যে এখানে কতটা মানে ইতিহাসকে কতটা সঠিকভাবে তুলে ধরা হয়েছে। সেটা হয় না, কোনোদিনই হয় না। কারণ এই যে সিনেমাটিক লিবার্টি, কারণ ইতিহাসে যখন জিনিসগুলো দেখাবো, আমি আজকে 2025-এ এসে ঘটনাটা দেখাচ্ছি, ঘটনাটা হয়েছে কোন কালে, তো আজকের অডিয়েন্সকে যদি আমাকে সেই জিনিসটা দেখাতে হয়, তার মধ্যে মশলা মাখাতে হবে। সেটা যারই ঘটনা হোক, যেভাবেই ঘটনা হোক, তার মধ্যে মশলা মাখাতে হবে আমাকে, নাহলে আমি সেই দর্শককে এঙ্গেজ করতে পারবো না 2.5 ঘন্টা। তো সেখানে আমার মনে হয় যে এই যে কথাবার্তা গুলো, যে ইতিহাস দেখানো হয়নি, তাহলে তুমি বই পড়তে পারো। এবং আমার যেটা ধারণা, যে ইতিহাস মানে হিস্ট্রিটা অ্যাকুরেট কি ইনঅ্যাকুরেট, সেটা আমি কি করে বিচার করব? সম্ভাজি মহারাজ বা শিবাজি মহারাজের, ছত্রপতি শিবাজি মহারাজ অথবা ছত্রপতি সম্ভাজি মহারাজের, তুই যদি দেখিস এইটা নিয়ে হয়তো 4-5টা মানে হিস্টোরিয়ান 4-5টা বই লিখে গেছে। এবার তুই কার বইটাকে মেনে সেই জিনিসটাকে ধরে এগোবি, যে হ্যাঁ, এটা হিস্টোরিক্যালি পারফেক্ট আছে, এইটা একদম হিস্টোরিক্যালি অ্যাকুরেট, এইটাই একদম পারফেক্ট। সেই যে লিখেছে সেও ছিল না, যে বানাচ্ছে সেও ছিল না। তাহলে সে যখন একটা রাজাকে নিয়ে 4-5টা বই তৈরি হচ্ছে, বা আমি এতগুলো জিনিস পাচ্ছি, এক একটা জায়গায় এক একটা মত তারা পোষণ করছে, কারণ প্রত্যেকটা লোক অ্যাজিউম করতে পারে যে আমার মতে এটা হতে পারে, কেউ কনফিডেন্টলি বলতে পারে না যে এটাই হয়েছে। তো আমি হিস্টোরিক্যালি অ্যাকুরেটও কি করে দেখাবো, বা কোন রেফারেন্স আমি হিস্টোরিক্যালি অ্যাকুরেট দেখাবো? আমি যদি একটা জিনিসকে মানে মানে যদি একটা প্রত্যয় একটা বই পড়ে সেই হিসাবে ছাপা বানানো হয়, ও বলবে আমি যেই বই পড়েছি ভাই সেই হিসাবে তো অ্যাকুরেটই ছিল, তাহলে এটা হিস্টোরিক্যালি অ্যাকুরেট। আবার যখন তুই একটা বলবি যে ভাই আমি তো বইতে এগুলো পড়িনি, বইতে তো একটু অন্য ধরনের জিনিসপত্র ছিল, তাহলে এটা হিস্টোরিক্যালি ইনঅ্যাকুরেট। সেটাই হচ্ছে, তার থেকে ডাইরেক্টরের কাজ হচ্ছে, ভাই তুমি জিনিসপত্রটা তোমার মতো, তুমি যেটা জানো, তোমার যেটুকু জ্ঞান, তুমি সেটুকু দিয়ে একটা সিনেমা বানিয়েছো, এবং সেটা লোকের ভালো লাগছে, টাকাও কামাচ্ছে, ব্লকবাস্টার হয়ে গেছে, ঠিক আছে। তা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শাকিব খানের আপকামিং যে সিনেমাটা আসছে বরবাদ বলে, তা আগামীকাল সেটা টিজার আসছে সন্ধ্যেবেলা 6:30টার দিক করে। তা এবার সিনেমাটাকে যেভাবে মেকার্সরা প্রজেক্ট করছে যে এটা একটা মোস্ট ভায়োলেন্ট সিনেমা হতে চলেছে, কিন্তু বাংলাদেশে যে সিনারিও ওদের ওখানটায় যেভাবে সেন্সর বোর্ড কাজ করে, যে ওদের ওখানে ব্রুটাল বা ভায়োলেন্স সিন থাকলে সেগুলোকে চপ আউট করে বের করে দেয়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে বরবাদকে সেইভাবে প্রজেক্ট করা হচ্ছে এবং বরবাদের টিজার আসছে। তো এই গোটা বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে? কোথায় তোমাকে আমি প্রথমে জিজ্ঞেস করছি, তোমার কি বক্তব্য আছে এই বিষয়টা নিয়ে, যে এই বাংলাদেশে গোর ভাইলেন্স যেই জিনিসটা ওদের সেন্সর বোর্ডে দেখায় না, কিন্তু এটা সেইভাবেই প্রেজেন্ট করতে চাইছে সিনেমাটাকে, এবং কালকে টিজার আছে, সেইগুলো বিষয়ে তোমার কি বক্তব্য একটু যদি ছোট্ট করে বল। প্রথম কথা হচ্ছে, এই দেশের মধ্যে হাজার একটা প্রবলেম, তার মধ্যে এখানকার যা পাবলিক আছে তাদের মধ্যে প্রবলেম, এখানকার যারা অডিয়েন্স আছে তাদের মধ্যেও প্রবলেম। এখানে যখন কোনো একটা কাজ আসে সেইটা নিয়ে ওখানকার লোকজনেরা রীতিমতো রোস্ট করে,
আমি আজকে একটা ভিডিও করেছি, সেখানে আমি বলেছি যে শাকিব খানের বরবাদ এই বিষয়টাকে নিয়ে আমাকে রীতিমতো অনেকে খিস্কামারি করেছে, অনেকে বলেছে। কিন্তু আমার দেখা কাজের মধ্যে পরিচালকের মধ্যে যেটা আমার মনে হয়, রায়ান রাফি সেই একমাত্র পরিচালক যে তার একটা মানে চিন্তা ভাবনা বেশ ভালো। কেননা যে কটা কাজ আমি রায়ান রাফির অ্যাকচুয়ালি দেখেছি বাংলাদেশের ওই পরিচালকের, আমার প্রত্যেকটা কাজ মোটামুটি ভালো লেগেছে। সুড়ঙ্গ বলি বা তুফান বলি, যাই করেছে না কেন ভালো করেছে। তো আদার্স যে পরিচালক যারা আছে, এই যে এর যে পরিচালক, আমার তো নামও মনে থাকে না, এত ভাইয়া ফাইয়া কত কিছু থাকে এদের নাম, এত ভাইয়ার তো নাম মনে রাখতে পারি না। তা সেই ভাইয়া যখন বলেছিল বুর্জ খালিফায় নাকি টিজার দেখানো হবে, এই সমস্ত দেশে বেরোবে, তারপরে তো অনন্য মামুন। ওখানকার দর্শক তাকে রীতিমতো খিস্তিকামারি করে, কিছুই আসে না, বড় বড় বাতেলা দেয়, তাও আবার অনলাইন প্ল্যাটফর্মে এসে মিডিয়ার সামনে এসে বড় বড় বাতেলা দিচ্ছিল। তারপরে শাকিব খানের যে আর দুটো সিনেমা, যেটা ওই যে কি যেন বল নাম, যেটা সোনাল চৌহানের সাথে না কোন প্রিয়তম। একটা নায়িকা, দরদ দরদ ও দরদ ওটা দরদ দরদ দরদ। দরদ 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 ওই নায়িকার সাথে, ওই নায়িকা তো ঠিকঠাক মতো, ওর তো কোনো কথাই শোনা গেল না। তারপরে যে সমস্ত গানগুলো একটাও তো সেরকম কিছুই না। মানে দেখ, শাকিব খান নো ডাউটলি মানে ওখানকার মানে দেশের নিরিখে খুব মানে একজনই তো আছে মোটামুটি মেগাস্টার, কি বলবো, এছাড়া তো আর পাতে দেওয়ার মতো তো কোনো স্টার নেই, ওই একজনই আছে। সুতরাং তাকে নিয়ে মানুষের উত্তেজনা ভালোবাসা এগুলো তো আছে। আর দুর্ভাগ্যের বিষয় এটাই, মানে সিনেমা বেরোনোর ৫-৬ দিনের মাথায় আবার সেই দেশেই আবার পাইরেসি বেরিয়ে যায়। লোকজন আবার সেইগুলোকে যখন বলি সেই বিষয়গুলো, তখন ওখানকার লোকজন আবার ক্ষেপে যায়। হ্যাঁ? মানে এমনই একটা অদ্ভুত দেশ, মানে নিজেদের দেশের লোকেরা এত কিছু করছে, ঠিক আছে? সেই বেলায় তাদের এসব চোখে পড়ে না। আমরা যখন বলি তখন ইন্ডিয়ার লোকেদের খারাপ। আমাকে তো আজকে বলতে হয়েছে, বলছে তোদের বরবাদ দেখতে হবে না। তোদের বরবাদ না দেখলেও আমাদের এখানে টাকা কামিয়ে নেবে, এই কামিয়ে নেবে, হেনা-তেনা অনেক কিছুই বলেছে। হ্যাঁ, শাকিব খানকে যে কটা লুকে আমরা দেখতে পেয়েছিলাম, প্রিয়তমাতে দেখতে পেয়েছিলাম যেই লুকটা এসেছিল, তুফানে যেই লুকটা এসেছিল, তুফানে তো আমি বলছি তুফানের প্রত্যেকটা গান আমার ভাল লেগেছে। অন্যান্য সিনেমায় যে রাজকুমার বলি বা তোর ইয়ে বলি, ওই যে যেটা বললি যে দরদ, দরদ প্রিয়তমা। না দর্দ। প্রিয়তমা হ্যাঁ, ও দরদ। প্রিয়তমার গানগুলো তার একটা দুটো ঠিক আছে। তুফানেরও গানগুলো খুব ভালো ট্রেন্ডিং এ চলেছে। অন্যান্য সিনেমাগুলো এক ফোঁটা আমার পোষায়নি। ১৫-২০ মিনিটের বেশি তো দেখাই যায়নি। আবার আমাকে অনেকে বলেছে তুই কিছু বুঝিস না, গল্প খুব ভালো ছিল রাজকুমারের। মানে আমি আপনাদেরকে বলে রাখি, যারা এই কথাগুলো বলেছেন, এই ধরনের গল্প না মোটামুটি ২৫-৩০ বছর আগে অনেক ডাইরেক্টররা লিখে ফেলেছে। এরকম ধরনের সিনেমা অনেক দেখে ফেলেছি আমরা। এটা নতুনত্ব কিছু না। এই যে মা আর ছেলের মধ্যে ইকুয়েশন, এই যে সম্পর্কের গল্প, এটা আহামরি নতুনত্ব কিছু না যে এইগুলোকে নিয়ে এত কিছু লাফালাফি করার মতো কিছু নেই। আর এটাই বলবো যে অনেকে বলে না যে বাংলাদেশি কনটেন্ট তোরা দেখতে আসিস কেন? এটাই বলে দিই, বাংলাদেশি কনটেন্ট আমরা দেখি বা না দেখি, আমাদের না দেখলে কিছুই আসবে যাবে না। কিন্তু বাংলাদেশে যারা থাকে তাদের কাছে হটস্টার বা অন্যান্য হিন্দি কনটেন্ট বা অন্য যে সমস্ত কনটেন্ট আছে, ইংলিশ হোক বা অন্যান্য যে কোনো ভাষার হোক, তারা কিন্তু সব কনটেন্টই দেখে। ঠিক আছে? তা ওদের সাউথের ওখানে কন্টেন্ট কনটেন্ট, আছে। হ্যাঁ প্রচুর কনটেন্ট। সাউথের কন্টেন্ট। আমাদের তো, হ্যাঁ, আর আমাদের তো সিনেমার অ্যাকচুয়ালি একটা নাম থাকে, হ্যাঁ, যে একটা সঠিক একটা নাম সিনেমার। আমাদের ওরকম নেই যে সুজন মাঝি, হ্যাঁ, ভোরের রজনীগন্ধা, হ্যাঁ, রাতের রাজপরী, হ্যাঁ, মামা আচ্ছা, এগুলো কি শ্বশুর। বাংলা চটি? এগুলো হ্যাঁ, কি বাংলা চটি? ওরকমই টাইপের। ঠিক রাতের আছে? রজনীগন্ধাটা একদম পড়েছি পড়েছি মনে হচ্ছে। হোয়াট এভার, এটা আমার মাথায় আসলো তাই বলে দিলাম। মানে এরকমই টাইপের সব এক একটা সিনেমা। এই আচ্ছা, সিনেমাগুলোকে আপনারা যদি এইরকম রাতের রজনীগন্ধা নিয়েও যদি পডকাস্ট দিতে চান তো জানাবেন, আমরা সবকিছুতে ওপেন। ওপেন, একদম 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 একদম। নিজে ঠিক আছে? চটি বই পড়ছে আর লোককে বলছে লোক নাকি আমি বলছি জ্যাকি নাম, লিকে আমি দেখছে। বলেছি আমি পড়ছি, আমি বলছি নামগুলো চেনা লাগছে। কি এই না, তো অবস্থা! টপিকটা ভুলভাল ভুলে অভিযোগ। যাবো। হ্যাঁ, টপিকটা ভুলে যাবো। পিন্টু যেটা জিজ্ঞেস করেছে, হ্যাঁ, বরবাদে শাকিব খানকে এই ভায়োলেন্ট লুকটা ভাল লাগছে। কেননা শাকিব খান তো দেখতে সুন্দর, অ্যাকচুয়ালি তাকে ভাল লাগছে। এবার দেখা যাক সে কতটা এটাকে এক্সিকিউট করতে পারে। এটাই হচ্ছে ব্যাপার। আর যে পরিচালক, সে তাকে প্রেজেন্ট করতে পারে, এটাই হচ্ছে দেখার। সবাই তো আর রায়ান রাফি হয় না, আর সব সিনেমাই যে ওই তুফানের মতো কালেকশন করবে এমনও না। ঠিক আছে?
এটাই আর এই দেখাবে সিনেমার বেশিরভাগ অংশ মুম্বাইতেই সেট ফেলে শুট করা হয়েছিল। এই সিনেমার বেশিরভাগ অংশ মুম্বাইতে শুট করা হয়েছে সেট ফেলে। ভাই যেখানেই শুট করা হোক, সেটা মুম্বাইতেই হোক বা ফরেনেই হোক, ডাইরেক্টর যদি ভালো হয় সিনেমা উতরাবে, ডাইরেক্টর যদি খাজা হয়, খাজার একটা ভালো স্টার থাকলেও সেটা ইয়ে করতে পারবে না। এটা হচ্ছে প্রধান কথা, আর কিছুই না। দেবুদা তোমার কি বক্তব্য আছে? দেখ, আমার বক্তব্য হচ্ছে আমি প্রাইম শাকিব খানকে মিস করি, ঠিক আছে? শাকিব খানের প্রাইম ছিল হচ্ছে আর্লি 2000 যখন হচ্ছে পানু বানাতো। এবং আপনারা যারা বুঝতে পারছেন না, আপনারা এক্সাম স্টারে যাবেন, এক্সাম স্টারে গিয়ে এইচডি সিলেক্ট করবেন না, ঠিক আছে? নন এইচডি দেখবেন 244p পানু আসে। তো দ্যাট ওয়াজ শাকিব খান কেরিয়ার। তো আমি ওই ফেজটা মিস করি। এসব বরবাদ ফরবাদ কি হবে? এ তো অ্যানিমেল থেকে ছাড়বে, নাহলে মার্কো থেকে ছাড়বে। আমরা অরিজিনাল যে ওজি শাকিব খান, এরকম দেখ, প্রত্যেকে তো একটা সিগনেচার থাকে। শাহরুখ খান রোম্যান্সের কিং, অক্ষয় কুমার স্টান্ট বেস আগে গিয়ে করতো, তারপরে কমেডি করছে। শাকিব খানের যে ইউএসপি যেটা, এটা প্রায় ইনকন্ডেন্ট হচ্ছে পান। তো ওই জিনিসটাই আমরা দেখতে চাই। এবং এবং এইচডি পান না, মানে black.com না, কিন্তু 244p পান। তো ওই জিনিসটা যারা বাংলাদেশে যদি কেউ দেখেন, আপনারা আপনাদের সুপারস্টারকে বলুন এই জিনিসগুলো করতে। দেখুন, মানে আপনি তো মানে একটা নেড়ি কুকুরকে বাঘের ছাল পরিয়ে বাঘ বানাতে পারবেন না। তো যেটা লোকে পারে সেটাই করবো। আমি ভাই দেখ, হাসছিস কেন? আমি শাকিব খানের পানুর ফ্যান। তুই নিজে চটি পড়িস, রাতে রজনীগন্ধা। এই জিনিসগুলো তো আমি মনে করি। আমার বরবাদ নিয়েও ইন্টারেস্ট নেই, তুফান আমি দেখিনি না, আমি দেখেছি। রাত্রিবেলা টর্চ জ্বালিয়ে চাদরের তলায় লুকিয়ে লুকিয়ে চটি বই পড়ে তো। হ্যাঁ, রাতে রজনীগন্ধা 3টে পার্টে এসছে, চতুর্থ পার্টও নিজে লিখবে। না না, এটা বলে দিই, এটা প্রত্যেকেই স্কুলে এক্সপিরিয়েন্স করেছেন, আমরাও এইগুলো এক্সপিরিয়েন্স করেছি। এইগুলো জীবনে দরকার, এইগুলো জীবনে দরকার। আমাদের এক বন্ধু সমাজে কুপ্রভাব ফেলছে, দর্শকরা দেখে রাখুন। সমাজে কুপ্রভাব ফেলছে। তুমি থামো, সমাজে কুপ্রভাব ফেলছে একজন। তো আমার না বরবাদ নিয়ে ইন্টারেস্ট আছে, আমার না কি যেন নামগুলো বল না, কি রাজকুমার, তারপরে ওই যেটা সোনাল চৌহানের সাথে করলো, আমার ওইগুলো নিয়ে কিছু ইন্টারেস্ট নেই। আমি প্রাইম শাকিব খানকে ফেরত চাই। আমি হচ্ছে এইটা, ওই 244p সিনেমা স্কোপ নেই। মানে তুই আবার যখন ওয়েবসাইটটা খুলবি নতুন একটা তোর ইয়ে চাই, তাই তো? এক্স্যাক্টলি, যে মনে হয় 2002 ট্রান্সপোর্ট করে গেছে। তো আমি এই জিনিস দেখতে চাই তুফান বাংলাদেশের থেকে। শাকিব খানের নাম, ওখানকার যে সমস্ত জেনজি কিডস আছে তারা শাকিব খানের নাম চেনে না, তারা রীতিমতো ভিডিওর সামনে এসে হাসছে, বলছে কে শাকিব খান। আরে ভাই, বাংলাদেশের ওই সমস্ত ছেলেমেয়েরাই জানে না শাকিব খানকে, শাহরুখ খান চেনে, ওরা সালমান খান শাকিব চেনে। খান হচ্ছে জনি সিনস উইদাউট বিগ টিক এবং গায়ের রংটা বাদামি আর কি। তো এই হচ্ছে শাকিব খান। আমার ভাই বরবাদ নিয়ে এই যে এত লাফালাফি করে, আপনারা বরঞ্চ আপনাদের যে সমস্ত নতুন প্রজন্ম আছে তাদেরকে বোঝান, তাদেরকে বোঝাতে পারবেন যে শাকিব খান কি করেছে কি না করেছে। আপনারা তো এত লাফালাফি করেন, কিন্তু তাদেরকে গিয়ে বোঝান। তারা তো রীতিমতো হাসছে, বলছে শাকিব খান চিনিই না, নামই জানে না, শোনেইনি কোনোদিন। না না, দেখ, আমি ভাই শাকিব খানের পানু ফ্যান, ঠিক আছে? এইসব এইগুলো নিয়ে, যেগুলো আমার ইমোশনের জায়গা, সেগুলো নিয়ে প্রত্যেক ইয়ার্কি মারবি না। এটা আমার ইমোশনের জায়গা, ঠিক? এটা একটা সিরিয়াস বিষয়, ঠিক আছে? শাকিব খানের পানু একটা ইমোশনের জায়গা। তো আমার বরবাদ নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। শাকিব খান পুরোনো ফর্মে ফিরলে আমিও ফিরবো। তা তুই পুরোনো জিনিসগুলোই দেখ। তোমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করার আগে আমি একটা ছোট্ট কোশ্চেন এর মধ্যে জুড়ে দিতে চাই, যে সবাই জানতে চাইছে যে হ্যাঁ, রাতের রজনীগন্ধা এবং সাবিতা ভাবি কি পড়েছো বা দেখেছো কখনো? এটা একটুখানি দর্শকদের যদি বলতে চাও। চাদরে ঢুকতে পারো, তুমিও চাদরে ঢুকতে পারো। মনে নেই? প্রত্যয় কিন্তু এইসব বিষয়ে পিএইচডি করেছে, প্রত্যয়ের কাছ থেকে কিন্তু শুনতে পারো। কিন্তু প্রত্যয় কিন্তু ভালো মতন জানে এইসব সাবিতা ভাবি। আমি ওর থেকে অফ ক্যামেরা টিপস নেবো, আমি ভেবে নিয়েছি, কারণ আমার এগুলোতে খুব একটা এক্সপোজার নেই। আমি রাতের রজনীগন্ধাটা অ্যাকচুয়ালি ছাপা, সেটা কারিনা কাপুরের ওই যে সিনেমাটা যেটা প্রথমে এসেছিল, কারিনা কাপুর ওই যে যেটা চামেলি এইসব আইডিয়া নেই, আমার পড়া নেই, বলতে পারবো না। শাকিব খানকে নিয়ে ছেলেটা কিন্তু এই যে এত বড় বড় দাড়ি গোপ রেখেছে, এই মাঝখানে কিন্তু সব শয়তানি কিন্তু লুকিয়ে আছে। রজনীগন্ধা দেখে দাঁড়িয়ে রেখেছি।
ও লাইভ দেখে, ও গানের মধ্যে শয়তানি লুকিয়ে রেখে দিয়েছো, তাই বলছি। আমার এগুলো ভাই আইডিয়া নেই বলো। কোনো। আমি হ্যাঁ, এবার দেখ শাকিব খানের যে ওই পোস্টারটা এসেছিল না, বরবাদের যে পোস্টারটা, গাড়ির ওপরে বসে আছে, ওই পোস্টারটা না যখন মুখ থেকে নামলো খুব ভাল লাগছিল দেখতে। যখন আস্তে আস্তে ওটা মানে ইয়েটা হচ্ছে, ছবিটা পেছনে যাচ্ছে, পুরো লুকটা আসছে, খুব ভাল লাগলো। পায়ের জুতোটা দেখে হেসে ফেলেছি। একটা হিরো তার পায়ে এত বড় হিলের জুতো, ভাই তুই দেখবি পোস্টারটা, কেউ চালিয়ে দেখে নে। আমি বলছি এত মোটা হিলের জুতো, আমি বলছি পুরো যে হিলের ভালো জুতো ছিল। না, হিলের জুতো না, এখনকার যে প্যান্ট গুলো পাওয়া যায় না, যে প্যান্ট গুলো দেখবি পরলে যখন একটু হাঁটু ভাঁজ করবি, ওই যে জুতোর থেকে যে উঠে যায় যে ব্যাপারটা, ওই যে পাটা, এই যে পায়ের অংশটা হা হয়ে থাকে, এই যে কিছু কিছু ছাপড়ি ছেলে ফেলে গুলো আছে না, যেগুলো শার্ট পরে প্যান্ট পরে, পায়ের থেকে জুতো এরকম একটা কালো টাইপের জুতো পরে, যে ওরকম যাবে, ওই পাটা দেখেই পুরো একটা ছাপড়ি ছাপড়ি ফিল চলে এসেছে। লুক অফ দি তো ছাপড়ি কিরকম ছিল। একটা ওইটা কিরকম লাগলো, ঠিক আছে। আর শাকিব খানকে নিয়ে আলাদা করে দেখ, শাকিব খানের আমি খুব বড় ভক্ত তা নই যে হেভি লাগে। তুফান সিনেমাটা ঠিকঠাক সিনেমা, ভালো সিনেমা বলবো না, ঠিকঠাক সিনেমা। হ্যাঁ, কলকাতাতে না চলাতে অনেকে বলেছিল যে কলকাতার নাকি দরকার পড়ে না তুফান রিলিজ করার জন্য, কিন্তু তারপরে তারা কেন কলকাতাতে তুফান রিলিজ করলো জানা নেই। ঠিক আছে, দরকার নাকি পড়ে না, তো ব্যাক টু ব্যাক বাংলা সিনেমা কলকাতাতে রিলিজ করেই যাচ্ছে। তার মানে মেকার্সরা বা যারা ডিস্ট্রিবিউটর তারা নিশ্চয়ই দেখেছে ভাই জলদি শেষ কলকাতাতে কর। কিছু আছে। আচ্ছা আমি সরি ইন্টারাপ্ট করছি, জলদি শেষ করে, ম্যাচটা ইন্টারেস্টিং জায়গায় আছে, আফগানিস্তান ইংল্যান্ড, একটু জলদি শেষ করে দে। কতটা আনপ্রফেশনাল দেখেছেন, বার্গার খাওয়া হলো, এখন ম্যাচ দেখবে, মানে আরে ফুল জানছি মজা না। আছে। ঠিক আছে, তো যাই হোক, আরে তুই তো দিনে মোটামুটি 8-10টা পডকাস্ট করিস, আমাদের এই একটাই পডকাস্ট ভাই, একটা দুটোই পডকাস্ট ভাই আমাদের। না, কমিয়ে দিচ্ছে এই সপ্তাহে কমিয়ে দিচ্ছে, এই সপ্তাহে কমিয়ে দিয়েছে, আগের 2 সপ্তাহে অনেক পডকাস্ট করেছে। তুই ওটাই, যাই শাকিব হোক, খানের বলো, বরবাদ নিয়ে আমার পুরোটা খুব একটা বলে রেকর্ড এক্সপেকটেশন করবো। নেই। হ্যাঁ, বরবাদ নিয়ে খুব একটা আমার এক্সপেকটেশন নেই। মানে এক্সপেকটেশন কি, আমি দেখবো কিরকম হয়, তারপর এটা নিয়ে কথা বলবো। কালকে আসুক টিজার। যাই হোক, এবার পুরো পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্টে আমি একটা কথা বলতে চাই। আমাকে একজন আজকে ব্যাপক কমেন্ট করেছে, বলছে তোর ভিডিও দেখার থেকে ফিল্মি পৃথ্বীশ, সিস্টেমেটিক সৌম্য, হ্যাঁ, আমি এই কমেন্টটা দেখেছি। এসএমভিরও নাম নিয়েছে। আমি তাদের উদ্দেশ্যে এটা বলে দিতে চাই, তোমাদের যেটা ভাল লাগে তোমরা সেটা দেখো, কিন্তু আমি যেখানে দেখবো, যেখানে নিউজ বিক্রি করা হচ্ছে, যেখানে যেই কোনো ঘটনা হচ্ছে না, সেটা যত বড়ই চ্যানেল হোক না কেন, আমি সেখানে কিন্তু প্রতিবাদ করব, আমি সেখানে খোঁচাবো। আমরা পেড রিভিউ করি না, নিউজ নিয়ে আমি করি কিন্তু মাঝে মাঝে, আমি মাঝে মাঝে করি। হচ্ছে, ঠিক আছে, সেইগুলো তো আমি বলবো, সেটা যেই হোক না কেন, তোমরা যারই চ্যানেল ফলো করো না, বলে রাখলাম। লাস্টে আমি একটা কথাই বলতে চাই, জরুট 110 বলে 120, ঠিক আছে ভাই। আমি সত্যি কথা বলছি, তোর কাছে আমি মার্কেটিং শিখতে যাব, নিজের ক্রিকেটের চ্যানেল সেটারও অ্যাড করে দিচ্ছিস পডকাস্টের মধ্যে, মানে কি বলছিস, খেলা দেখতে। আর একটা কথা, আর আমি একটা লাস্ট কথা বলি, এই যে আগের দিন তুহিন, এই যে আগের দিন তুহিন আমায় বলছিল না জোর করে পডকাস্টে ডেকেছি, পেমেন্ট দিইনি, আজকে যে আমাকে জোর করে ডেকেছে, আমার যে আজকের যে পেমেন্টটা অ্যাডজাস্ট করে নিস আগেরটার সাথে, আপনারা সাক্ষী অ্যাডজাস্ট হয়ে গেছে পেমেন্টটা, ঠিক আছে। হ্যাঁ, এভাবেই পেমেন্ট অ্যাডজাস্ট হয়। চলো তাহলে পডকাস্ট এখানেই র্যাপ আপ করলাম। তা পডকাস্টে কেমন কি লেগেছে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের সাথে যে যারা যুক্ত ছিল, লক্ষ্মী ভাবের থেকে প্রত্যয় এবং ইটস রিভিউ টাইমের থেকে শুরু থেকে আমাদের রক্তদান শিবিরে আজকে প্রত্যেকের চ্যানেল প্রত্যেকে কিন্তু ভালো ভিডিও করে, ঠিক আছে, ভালো অ্যানালিসিস টাইপের এরা ভিডিও করে, এবং সবার আগে চ্যানেলকেও কিন্তু সাবস্ক্রাইব করে যেতে হবে। চলো, টাটা।